মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষ্যা পাড়ের মানুষ প্রতীক নয়, প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে 5 দফা সুপারিশ জাতীয় পার্টির। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দূর হবে বলে আশাবাদ। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে, বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। এবং বেতন ভাতা বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় আবারও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। 55টি কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ এর। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ সময়ে নানা প্রতিশ্রুতি নিয়ে জনসংযোগে সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। 22 ডিসেম্বর প্রায় 5 লাখ ভোটার আগামী 5 বছরের জন্য বেছে নেবেন তাদের জনপ্রতিনিধিদের। নারায়ণগঞ্জ থেকে রিপোর্টার রাশেদ লিমন ও মাহমুদ রাকিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন মানেই প্রার্থীর সমর্থকদের স্লোগান, মিছিলের পাশাপাশি ছোট ছোট সমাবেশ আর পোস্টারে ঢাকা নির্বাচনী এলাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিনে মঙ্গলবার সকাল থেকেই নগরীর দেওভোগ এলাকায় নিজ বাড়ির কাছে পায়ে হেঁটে প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ না করে সেলিনা হায়াত আইভি নিরাপত্তা জোরদারের দাবি জানান। কালকেও রাখে, সকলে যেন ভোট কেন্দ্রে ভোট দিতে আসে এবং উৎসবমুখর পরিবেশে আমরা 22 ডিসেম্বরটা পালন করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং আমি তাদের প্রতি আরো আহ্বান জানাবো আরো বেশি কঠোর অবস্থানে থাকুক, যেন নারায়ণগঞ্জের মানুষ নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। শুধু উনি মিডিয়ার কাছে অভিযোগ দিচ্ছে, উনি আমি যেখানে বলছি যে আপনি বলেন যদি সেটা আমার ভাইও হয় আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব, এরপরে আর মানুষকে কি বলা যায়। আর বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান জনসংযোগ চালান নারায়ণগঞ্জের 15, 16, 17, 18 নম্বর ওয়ার্ডে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। বিজেপি এবং পুলিশ সহ র্যাব অন্যান্য বাহিনীর মাধ্যমে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। তো আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই, দেখতে চাই যে আসলে তাদের পূর্বের যে চরিত্র সেটার সংশোধন হয়েছে কিনা এবং জনগণের ভোটের অধিকার তারা ফিরিয়ে দেয় কিনা। সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব। এদিকে নির্বাচনী এলাকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা প্রয়োজন তারা যে প্রেসক্রিপশন দিয়েছিল তার থেকেও বেশি ফোর্স আমরা দিয়েছি এবং দরকার হলে আরো দেবো। আইনের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই, আইনের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই, সকলেই সমান। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে 22 প্লাটুন বিজিবি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং শায়েস্তা খান রোডে আছেন রাশেদ লিমন। সেখানকার সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব রাকিবের কাছে। রাকিব, আমরা তার আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছেন। তিনি বলেছেন আগে নগরীর 18 নম্বর ওয়ার্ডে প্রচারণা শেষ করে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন। তিনি বলেছেন যে তিনি আর এই মুহূর্তে প্রচারণায় নামবেন না, তিনি মোটামুটি তার বাহিরের যে প্রচারণা ছিল সেটি শেষ করেছেন। তা আমরা এই মুহূর্তে আসছি তার বাসার সামনে। এখানে দেখছেন যে তার যারা সমর্থক আছে এবং আওয়ামী লীগ বা ছাত্রলীগের যেসব নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে এখনো সেলিনা হায়াত আইভির যে প্রতীক রয়েছে নৌকা, সে নৌকা মার্কার স্লোগান দিয়ে সেলিনা হায়াত আইভির বাসা কিন্তু মাতিয়ে রেখেছেন এক কথায়। তো মোটামুটি আপনি বুঝতে পারছেন যে সেলিনা হায়াত আইভির তিনি তার প্রচারণা মূলত শেষ ঘোষণা করলেও তার সমর্থকরা কিন্তু এখনো প্রচারণা করে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন যে আর মাত্র 5.5 ঘন্টা মতো সময় আছে প্রচারণা করার সময়। এই কারণে কিন্তু তার
সমর্থকরা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি সিলেনাহাট আইভি আজ সকালে 16 নম্বর ওয়ার্ড এবং বিকেলে 18 নম্বর ওয়ার্ডে প্রচারণা করেছেন এবং সেই প্রচারণা শেষে তিনি এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন এবং তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে তার যেসব ছোটখাটো কাজ রয়েছে, বিভিন্ন পেপার ওয়ার্ক রয়েছে এবং পরশু যেহেতু ভোট গ্রহণ হবে তার বিভিন্ন অফিসিয়াল ওয়ার্ক রয়েছে, সেগুলো তিনি এখানে শেষ করবেন। তো এখানে তার সমর্থকরা এখন আইবির নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং নৌকার পক্ষে এখনো তারা আশপাশে প্রচারণা করছেন। তো মোটামুটি আমার কাছে সিলেনাহাট আইবির যে প্রচারণার খবর এই ছিল সবশেষ। আমাদের সহকর্মী রাশেদ লিমন আছেন শায়েস্তা খান রোডে, আমরা যেতে চাই তার কাছে। রাশেদ, রাকিব যেমনটি ওদিক থেকে জানাচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণার খবর, বিএনপি প্রার্থীও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তিনি শেষ দিনের যেহেতু প্রচারণা ব্যস্ত সময় পার করছেন এবং বিকেলে আমরা দেখেছি তাকে নগরীর যে তার বঙ্গবন্ধু সড়কে যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে শহরের চাষারার মোড় হয়ে জামতলা পার হয়ে পরে গলাচিপা থেকে এসে তার বিকেলের প্রচারণা একটি বিরতি দিয়েছেন এবং এই বিরতির পরে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন যে এই যে নগরীর পুরাতন কোর্ট এলাকায় যে বিএনপির প্রার্থীর যে মিডিয়া সেল রয়েছে সেখানে তিনি এখন অবস্থান করছেন মাগরিবের নামাজের বিরতি। এবং আমরা যতদূর জানতে পেরেছি এরপরে তিনি আসলে বন্দর ঘাট এলাকায় যাবেন, তার শেষ সময়ের প্রচারণাটা হয়তো উনি ওখান থেকেই এইবার নির্বাচনী তার প্রচারণা শেষ করবেন। এবং আমরা দেখেছি তার অপেক্ষায় কিন্তু এখন এখানে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি তার এই শেষ দফার এই প্রচারণায় বের হবেন। এবং সকাল থেকে আমরা কিন্তু দেখেছি তিনি যতটা চেষ্টা করছেন যত দ্রুত সময়ের মধ্যে যাওয়া যায় ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। মূলত আজকে এভাবে ভোটারদের দ্বারে দ্বারে বলতে যেটা বোঝায় সেভাবে না গিয়ে তিনি আসলে ওয়ার্ডগুলোর প্রধান সড়কে তিনি আজকে তার জনসংযোগ চালিয়েছেন এবং মাঝে মাঝে দেখেছি তাই তিনি ছোট পথসভার মতো করেছেন এবং সেই পথসভায় এসে তিনি আসলে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলেন নগরের উন্নয়নে, একটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিলেন বা গতকালকেও কেন আমরা দেখেছি তিনি তার নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেগুলোই আসলে বারবার তুলে ধরছেন এই তার ভোটারদের কাছে। তো এই ছিল এখনকার মতো নির্বাচনী প্রচারণার খবর। আমার কাছ থেকে রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা জানেন যে আজ মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা এবং সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা এবং সেখানকার অবস্থা সম্পর্কে সবশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমাদের সাথে যোগ দিয়েছিলেন দেওভোগ এলাকা থেকে সহকর্মী মাহমুদ রাকিব এবং পরবর্তীতে শায়েস্তা খান রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী রাশেদ লিমন। বাংলার সময় আরো থাকছে। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। বিকেল 2:45টায় দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছান। 18 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে সংসদের বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান GM কাদের এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ইসি পুনর্গঠনে 5টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় পার্টি। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে যান প্রতিনিধি দল। সংলাপ শেষে জাতীয় পার্টির কাকরাইল অফিসে ব্রিফিং করেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক, মনোরম পরিবেশে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ এবং আমাদের পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের সাথে দ্বিপাক্ষিক যে আলোচনা হয়েছে তাতে আমরা আশাবাদী যে দেশের চলমান রাজনীতি এবং জাতীয় নির্বাচনে অবশ্যই এর প্রভাব ফেলবে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জোরালো ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জনগণের জানমাল রক্ষা ও বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও দমনে বাহিনীটির অবদানের জন্য ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকাল 9টায় পিলখানায় বিজিবির সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিজিবি দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের প্যারেড পরিদর্শন করে সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। এ সময় কৃতিত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের বিভিন্ন স্তরের 60 জন সদস্যকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের পরে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুল অংশে হ্রাস পেয়েছে। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের প্রচেষ্টায় বিএসএফ এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ফলে সীমান্তে নিহতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। 4টি নতুন সেক্টরে 4টি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো স্থাপন করা হয়েছে। এই বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 আমরা পাশ করেছি। এই বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছি। সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় বাড়ি ভাড়া ইস্যুতে গতরাতে সরকারের সঙ্গে শ্রমিক নেতাদের সমঝোতা হলেও আজ সকালে বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। সকালে শ্রমিকরা কারখানায় হাজির হলেও কাজে যোগ না দিয়ে রাস্তায় জড়ো হন। পরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে বিক্ষোভ করেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় আহত হন অন্তত 10 জন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গতরাতে সরকারের 3 মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে সমঝোতা হওয়ার পর কাজে ফিরে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। বাড়ি ভাড়ার যে সমস্যা সেটা আইজি মহোদয় বলেছেন উনি নিজে মনিটরিং করবে। আমাদের মজুরির যে বোর্ডের যে রিভিউ সেটার প্রক্রিয়াধীন, সেটার কাজ চলতেছে। সেটা অতি শীঘ্রই উপর থেকে সে নির্দেশনা আসবে, সে পর্যায়ে কাজ করবে। এখানে আমাদের রুটি রোজগার, সুতরাং কারো পড়াশোনা না করে আগামীকাল সকাল থেকে যেন সকল গার্মেন্টস শ্রমিক যার যার কাজে যোগদান করে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টা খতিয়ে দেখছে যে কাদের ইন্ধনে কারা এর পিছনে রয়েছে। যদি তাদের কারো সংশ্লিষ্টতা থাকে তাহলে এই যে গার্মেন্টস শিল্পে এই ধরনের আন্দোলনের মাধ্যমে এই শিল্পের ক্ষতি করার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের এই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করব এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এদিকে শ্রমিকরা কাজে যোগ না দেয় আশুলিয়ার 55টি কারখানা বন্ধ ঘোষণা করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিকেলে বিজিএমইএ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় তিনি আরো বলেন, কারখানা বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিকদের বেতনও বন্ধ থাকবে। ন্যূনতম 10,000 টাকা মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করে পোশাক শ্রমিকরা। তার কারণ হলো 55টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। এরপরে তো আর আমাদের 9 দিন ধরে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের শ্রমিকরা, আমরা সবসময় বিশ্বাস করি যে তারা ভদ্র, লয়াল এবং তারা সবসময় নিরীহ এবং এই কোমলমতি আমাদের শ্রমিক ভাই বোনরা তাদের অবদানের কথা বিবেচনায় নিয়ে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। কিন্তু আজকে পর্যন্ত যখন আমরা পারলাম না তখন আমরা বাধ্য হয়ে ফ্যাক্টরি 13-1 দ্বারায় বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। এবং আমাদের এইবারে এই বন্ধের পরে কোনো অবস্থায় এই যে কয়দিন কাজ করবে না সেই কদিন বেতন দেওয়ার কোনো সুযোগ নাই।
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অবৈধ উল্লেখ করে শ্রমিকদের সরকারের সাথে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের কাজে ফিরে যাবার আহ্বান জানান তিনি। আমি শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ফিরে যান, আপনারা আপনাদের সংগঠনের মাধ্যমে আইনগতভাবে এগিয়ে আসেন। আপনাদের কি কথাবার্তা আছে আপনারা বলেন, আপনারা আমাদেরকে লেখেন, আমাদেরকে চিঠি দেন, আমরা বিষয়টি দেখব। কিন্তু অন্যায়ভাবে যদি আপনারা আদায় করতে চান, সরকারি ব্যাপারে কঠোর, কারণ এই সেক্টর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলার সময় আরো থাকছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভৈরবে দুদল গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত অর্ধশত, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। সকাল 11টার দিকে হেলিকপ্টারে করে তারা উখিয়ার ডিগ্রি কলেজ মাঠে নামেন। পরে কুতুপালং শরণার্থী ক্যাম্পে বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বেলা 12টার দিকে তারা নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ও টেকনাফ সীমান্ত পরিদর্শন করেন। গত রোববার ইয়াঙ্গুনে রোহিঙ্গা ইস্যু নিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত 10টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। খাদ্যবান্ধব কর্মসূচিকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আগামী মার্চ-এপ্রিলে পুনরায় শুরু হওয়া এ কর্মসূচিকে ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এই যে খাদ্যবান্ধব কর্মসূচিতে আমরা সাকসেসফুল, আমরা 100% এই কর্মসূচিটা সাকসেসফুল করতে চাই। এই কর্মসূচিটাকে আমরা কোনো রকম প্রশ্নবিদ্ধ হতে দিতে রাজি না। ম্যাক্সিমাম এই বিলি বন্টনের সাথে যারা জড়িত চেয়ারম্যান মেম্বার, তারা তো আমাদের দলীয় মেম্বার চেয়ারম্যান। কিন্তু তাই বলে কেউ যদি এই কর্মসূচিটাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, আমরা কিন্তু কাউকে ছাড় দিই নাই। আগামী মার্চ-এপ্রিলে যে আমরা কর্মসূচিটা যখন আবার চালু হবে, আমরা এই কর্মসূচিটাকে এমন অবস্থায় নিয়ে আসতে চাই যেটা আর কোনো রকম কথাবার্তা যাতে কেউ না শুনতে হয়। আমরা ওই কর্মসূচিটাকেও আমরা ডাটা বেজে নিয়ে আসতে চাই। তুচ্ছ ঘটনার জের ধরে ভৈরবে দুদল গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গুরুতর অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, মাছ ধরার সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার জের ধরে উপজেলার পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় 30 জন আহত হন। পরে পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় আধিপত্য বিস্তার নিয়ে আগানগড় ইউনিয়নের লুন্দিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 25 জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়। প্রথম দিনে সহস্রাধিক আবেদনকারী তাদের আবেদনপত্র জমা দেন। সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হয়। এখন থেকে যশোর সহ খুলনা বিভাগের 8 জেলার মানুষ সহজে বৈধ উপায়ে ভারতে যাবার সুযোগ পাবেন। এর আগে ভারতীয় ভিসার আবেদন করতে তাদের খুলনা যেতে হতো। সাতক্ষীরায় কলেজ ছাত্র গৌতম সরকার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গৌতম হত্যায় অভিযুক্ত প্রধান সন্দেহভাজন জামশেদকে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা। গত 13 ডিসেম্বর মুক্তিপণের দাবিতে সাতক্ষীরা আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র গৌতমকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর 5 দিন পর বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহে ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক সহ 17 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজ আল আসাদ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 1974 সালের 27 নভেম্বর ত্রিশাল উপজেলার কানিহারি গ্রামের আহমেদাবাদ কলেজ মাঠে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় চলতি বছরের 8 মার্চ নিহতের ছেলে লোকমান হোসেন বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিক সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আজ আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাগেরহাটের শরণখোলায় অধিগ্রহণকৃত জমির পাওনা টাকা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সকালে বলেশ্বর নদী তীরবর্তী গাবতলা বেড়িবাঁধে মানববন্ধন করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। এছাড়া নদী শাসন না করেই প্রকল্পের কাজ শুরু করায় বাঁধের অধিকাংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলেও দাবি তাদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষ্যা পাড়ের মানুষ। প্রতীক নয়, প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে 5 দফা সুপারিশ। জাতীয় পার্টির রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দূর হবে বলে আশাবাদ। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজেপি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সীমান্ত ও জনগণের মালামাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। এবং বেতন ভাতা বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় আবারও শ্রমিকদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। 55টি কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।